নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত ১.৫ বছর ধরে বাংলাদেশের মধ্যে যে অস্থিরতা দেখতে পাচ্ছিলাম আমরা, সেটা কি এবার শেষ হবে? বাংলাদেশ কি আবার উন্নতির পথে এগিয়ে যাবে? এটাই হলো গোটা বিশ্বের কাছে একটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ অনেক কিছু এখন সামনে থেকেই ঠিক হবে। কারণ যদি দেখি আমরা, কারণ গতকাল যে বাংলাদেশে যে নির্বাচন হয়ে গেছে, এখানে বাংলাদেশে এই মুহূর্তে দাঁড়িয়ে যে সবথেকে বড় পার্টি বিএনপি, সেই বিএনপির একটা বিরাট আকারে জয় এসেছে। আর ভারতে একটা ভয় ছিল যে ওই ইসলামপন্থী যে দলগুলো ছিল ওখানে, তারা বিভিন্ন সময় ভারতকে নিয়ে নানান নেগেটিভ কথাবার্তা বলা শুরু করেছিল। যতদিন শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে ছিল, এই ইসলামপন্থী বেশ কিছু গ্রুপ যেমন জামাত ইসলামী, এই ধরনের ছোট ছোট গ্রুপ, তারা কিন্তু নানান ধরনের ভারতের বিরুদ্ধে কথা বলতো। কোথাও প্রভাবশালী হয়ে উঠবে না তো, এরকম একটা টেনশন ছিল, কিন্তু সেটা হয়নি। খবরে আপনারা দেখেছেন যে বাংলাদেশে গণ অভ্যুত্থানে এরপর এটা হচ্ছে সব থেকে বড় নির্বাচন। কারণ যখন শেখ হাসিনা চলে গেল বাংলাদেশ থেকে, যখন বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করা শুরু করলো, তারপর বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্টকে বসানো হলো মোহাম্মদ ইউনূসকে। মোহাম্মদ ইউনূস যখনই বাংলাদেশে সিংহাসনে বসলো, তারপর বাংলাদেশে একটা নির্বাচন হলো এতদিনে 12ই ফেব্রুয়ারি। তার রেজাল্টও চলে আসলো এবং সেই রেজাল্টে বাংলাদেশের সব থেকে বড় দল বিএনপি, খালেদা জিয়ার দল, তার বিরাট বড় সাকসেস এসেছে। ঐতিহাসিকভাবে যদি আমরা দেখি, ভারতের সাথে বিএনপি সম্পর্ক আগে কিন্তু খুব একটা ভালো ছিল না। তাই এই নির্বাচনে ভারতের ওপর কি প্রভাব পড়বে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং তার জন্য যদি আপনারা দেখেন, ডজন ডজন আর্টিকেল কিন্তু এক এক করে প্রকাশিত হয়ে গেছে, নানান ধরনের কথাবার্তা কিন্তু প্রকাশিত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। সবার প্রথমে যদি দেখি অ্যাকচুয়ালি হয়েছে এটা কি, বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, যেটা বলা হয় যে আধুনিক ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলা হচ্ছে এই নির্বাচনটাকে। কারণ একটা সরকারকে উৎখাত করে সেখানে ইন্টারিম গভর্নমেন্টকে বসানো, এবং তারপর এটা হচ্ছে প্রথম নির্বাচন। 2024 সালে যদি আমরা দেখি, হাসিনা সরকারকে সরানো হয়েছিল, তখন থেকে তিনি ভারতে আছেন। আর তারপর এটাই প্রথম জাতীয় নির্বাচন। মোহাম্মদ ইউনূস তখন থেকে বাংলাদেশকে কন্ট্রোল করার চেষ্টা করছে, বাংলাদেশকে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে। যদিও মোহাম্মদ ইউনূসের এগেনস্টে বাংলাদেশের সেনাপ্রধান বারবার অভিযোগ তুলেছে যে বাংলাদেশের সেনাপ্রধান মোহাম্মদ ইউনূসকে বলেছে যে ইলেকশন করানোর জন্য, কিন্তু মোহাম্মদ ইউনূস বলা হয়েছে যে বহুবার ইলেকশন করানোর ডাক ভাবা সত্ত্বেও কিন্তু তিনি ইলেকশন করাননি। বর্তমান সময় এখন ইলেকশন হয়েছে, বলা হচ্ছে যে অনেক বছর পর সত্যিকারে একটা প্রতিদ্বন্দ্বীপূর্ণ ইলেকশন হয়েছে, যেটা মোহাম্মদ ইউনূস দাবি করেছেন বর্তমান সময়ে। আগে অভিযোগ কি থাকতো যে শেখ হাসিনা নাকি যে বিরোধীদেরকে দুর্বল করে দিত এবং বিএনপি প্রায় নির্বাচনেই কিন্তু বয়কট ডাকতো, এটাও কিন্তু আগে দেখা গেছে। কিন্তু আওয়ামী লীগ এই ইলেকশনে পার্টিসিপেট না করায়, আওয়ামী লীগ মানে শেখ হাসিনার দল, আওয়ামী লীগ এই ইলেকশনে পার্টিসিপেট না করায় বিরাট বড় একটা সাকসেস এসেছে বিএনপির কাছে। আমরা যদি সে আর্টিকেলটার দিকে এগিয়ে যাই, দেখুন আপনারা আর্টিকেলে বাংলাদেশে কিন্তু বিরাট জয় এসছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারেক রহমানকে, ঠিক আছে, তারেক রহমানকে আমরা তার পরিচয় এক এক করে আলোচনা করব। তো সবার প্রথমে যদি আমরা কিছু নোটের ক্ষেত্রে চলে যাই, বাংলাদেশে সংসদ ব্যবস্থা, সেটা সম্পর্কে আগে জেনে নিই। বাংলাদেশে সংসদকে বলা হয়ে থাকে জাতীয় সংসদ। ভারতে যেমন লোকসভা আছে, সেরকম লোকসভার মতোই কিন্তু বলা হয় জাতীয় সংসদ। এবার প্রশ্ন হচ্ছে যে এখানে টোটাল মোট কতগুলো আসন আছে? 350টা আসন আছে, তার মধ্যে 50টি নারীদের জন্য সংরক্ষিত আছে, ঠিক আছে, এবং 300টা আসনে কিন্তু নির্বাচন হয়েছে। কিন্তু 300টা আসনে বলা হয়ে থাকে যে একটা আসনে নাকি প্রার্থী মৃত্যু হয়েছে, যার জন্য নাকি 299টি আসনে নির্বাচন হয়েছে। 127 মিলিয়ন ভোট দিয়েছেন, ঠিক আছে, এবং ভোট শেষ হলে সেই দিনই কিন্তু ইলেকশন হয় বাংলাদেশের মধ্যে।
সেই দিনই কিন্তু ইলেকশন হয়ে যায়। তা অন্যান্য দেশে দেখা যায় যে একদিন বা দুদিন গ্যাপ দিয়ে কিন্তু ইলেকশন হয়, কিন্তু এখানে সেই দিনই কিন্তু ইলেকশন হয়েছে। আর ফলাফল কি হলো? ফলাফল যেখানে বলা হচ্ছে যে বিএনপি সর্বোচ্চ সিট পেয়েছে এবং বিএনপি সরকার করতে বাংলাদেশে দরকার 151টা আসন, তার থেকেও কিন্তু বেশি বিরাট সংখ্যক কিন্তু জয় এনেছে এই বিএনপি। তাহলে একটা কথা কিন্তু স্পষ্ট এবং শক্তিশালী বিষয় নিয়ে কিন্তু বিএনপি বিরাট বড় অঙ্ক নিয়ে কিন্তু সরকার গড়তে চলেছে। বিএনপি খালেদা জিয়ার দল বাংলাদেশে দীর্ঘদিন দুই দল ক্ষমতায় ছিল, দুটো দল দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল। একটা হচ্ছে আওয়ামী লীগ শেখ হাসিনার পার্টি, আর একটা হচ্ছে বিএনপি খালেদা জিয়ার পার্টি। কিন্তু 2001 সাল যদি আমরা ইতিহাস দেখি, 2001 সালের পর বিএনপির মানে 2001 সালে হচ্ছে বিএনপি শেষ জয়, তারপর থেকে কিন্তু বিএনপি আর বাংলাদেশের ইলেকশনে জয়লাভ করতে পারেনি। এরপর বিএনপি কিন্তু ইলেকশনে মানে ক্ষমতায় কিন্তু আর আসেনি। 2024 সালে যখন বিএনপি ইলেকশন নির্বাচন বয়কট করেছিল, ফলে শেখ হাসিনা 18 বছরে সিংহাসনে দড়ি নিয়ে টানাটানি করেছিল খালেদা জিয়ার পার্টি বিএনপি। এবং সাথে সাথে এই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয়নি এই বছর, কারণ আওয়ামী লীগকে মোহাম্মদ ইউনূস সরকার ব্যান ঘোষণা করে দিয়েছে। আর এই ইলেকশনে যে 2026-এ 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ইলেকশন হলো, এই ইলেকশনে টোটাল ছোট বড় মিলিয়ে 21টা দল নির্বাচিত মানে ইলেকশন লড়েছে এবং তারা জোট বেঁধে লড়েছে, বিভিন্ন রকমভাবে লড়েছে, কিন্তু 21টা দল নির্বাচনে পার্টিসিপেট করেছে। গুরুত্বপূর্ণ জায়গা। আর এই নির্বাচন কেন আর মানে 5টা নির্বাচন থেকে আলাদা বাংলাদেশের ক্ষেত্রে? কারণ একদিনে ভোট, একদিনে রেজাল্ট। আর সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, মাল্টিপল পার্টি কিন্তু লড়াইয়ের ময়দানে নেমেছিল। প্রায় বলা হয়ে থাকে 1900 বেশি প্রার্থী কিন্তু লড়াইয়ের ময়দানে নেমেছিল, 1900-রও বেশি প্রার্থী। আর সেখানে ভোটার ছিল 50% প্লাস। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকার প্রশ্নে এখানে আওয়ামী লীগ বলছে যে ইলেকশন স্বচ্ছ হয়নি, নির্বাচন কতটা নিরপেক্ষ ছিল সেটা আওয়ামী লীগ কিন্তু প্রশ্ন তুলছে। শেখ হাসিনা মানে বলেছেন যে নির্বাচন অবৈধ এবং ভোটারবিহীন, এরকম ধরনের বক্তব্য দিয়েছেন। অনেকে বলছে আওয়ামী লীগ এই ইলেকশনে পার্টিসিপেট না করায় বিএনপি একটা বিরাট জয় বাংলাদেশ দেখেছে। অনেকে এই দাবিটা কিন্তু তুলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতের সঙ্গে প্রতিক্রিয়া, ভারতের সাথে প্রতিক্রিয়া কি? দেখুন, ভারত বাংলাদেশ তো একটা বিরাট বড় একটা এলাকা জুড়ে বর্ডার মানে সীমান্ত টাচ করে আছে, বর্ডার শেয়ার করে, সব সম্পর্ক ভালো রাখা। কিন্তু ভারতের সাথে সীমান্ত ভাগ হয়েছে যে দেশে, তাই সম্পর্ক ভালো রাখাটা বাধ্যতামূলক। আমাদের দেশে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বাংলাদেশে এই মুহূর্তে বিএনপির বড় লিডার তারেক রহমানকে উনি শুভেচ্ছা জানিয়েছেন এবং অভিনন্দন জানিয়েছেন। এবং তিনি যিনি বিএনপি নেতৃত্ব দিচ্ছিলেন তারেক রহমান, যিনি বর্তমানে শোনা যাচ্ছে যে তিনি প্রধানমন্ত্রী হবেন বা হ্যান ত্যান কিছু একটা ব্যাপার হবে, তো তার আপডেট যখনই আসবে আমি আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু প্রশ্ন হচ্ছে তারেক রহমানটা কে? আসলে আপনাদের সামনে সেই তথ্যটা একবার দিয়ে দিই। কে তারেক রহমান? এই তারেক রহমান হচ্ছে বাংলাদেশে যে বিএনপি পার্টি আছে, যে পার্টির প্রতিষ্ঠা তারেক রহমানের বাবা জিয়াউর রহমান এবং জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া এবং তার সন্তান হচ্ছে এই আপনার তারেক রহমান। বলা হয় যে খালেদা জিয়া বড় ছেলে, যেমন শেখ হাসিনার বাবা মুজিবুর রহমান, সেরকম জিয়াউর রহমানের ছেলে হচ্ছে তারেক রহমান, বা তারেক রহমানের ছেলে জিয়াউর রহমান, একই ব্যাপার। ঠিক আছে, এই তারেক রহমানকে বলা হয়ে থাকে, ডাকা হয়ে থাকে ডাক অফ প্রিন্স। ঠিক আছে, 2008 সালে শেখ হাসিনা একে গ্রেফতার করেছিল, দুর্নীতি মামলা ছিল তার এগেনস্টে কিছু, তাকে গ্রেফতার করা হয়েছিল। এরপর সেখান থেকে বলা হয়ে থাকে প্রায় 18 মাস জেল খাটার পর সে কিন্তু চলে যায় লন্ডনে এবং সেখানে 17 বছর কিন্তু দেশের বাইরে ছিল এবং সেখান থেকে দলকে তিনি পরিচালনা করতেন। এবং 25শে ডিসেম্বর 2025 সালে, তার আগে তো শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছে, 25শে ডিসেম্বর 2025 সালে এই তারেক রহমান বাংলাদেশে ফিরে আসে।
তারপরই জানুয়ারি মাসে ওনার মা খালেদা জিয়ার মৃত্যু হয় এবং তখনই আনুষ্ঠানিকভাবে বিএনপি চেয়ারম্যান করা হয়েছিল এই তারেক রহমানকে, এবং এই তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে কিন্তু বিরাট একটা জয়লাভ এনেছে। এটাও কিন্তু একটা সবথেকে বড় তথ্য। আচ্ছা, এই যে জয়, বিএনপির এই জয় বাংলাদেশের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে? দেখুন, বাংলাদেশের মানুষের সাথে বলা হয়ে থাকে, বাংলাদেশের মানুষরা বলছে যে তাদের সাথে বিশ্বাস ভঙ্গ করা হয়েছে। গণতান্ত্রিক বিশ্বাসযোগ্যতা কি ফিরে পাবে বাংলাদেশ? কারণ নির্বাচিত সরকার, রাজনৈতিক প্রতিযোগিতার মানে পুনরুদ্ধার 2001 সালের পর, 2001 সালে লাস্ট জয় হয়েছিল বিএনপি, তারপর এই এতগুলো বছর পর মানে নতুনভাবে জেগে ওঠা, তা বিএনপি সরকার বাংলাদেশে কিভাবে দেখতে চাইছে সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই মুহূর্তে বাংলাদেশে যেভাবে মুদ্রাস্ফীতি দেখা যাচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, বেকার যুবতীরা বেকার হয়ে বসে আছেন, উচ্চশিক্ষিত হয়ে চাকরি পাচ্ছেন না, বিনিয়োগ কম, বড় বড় ইনভেস্টাররা আসছে না বাংলাদেশে, সেই দিকে নজর আছে গোটা বাংলাদেশের মানুষের, যে তারেক রহমানের হাত ধরে হয়তো বাংলাদেশ কিছুটা হলেও ডেভেলপ করতে পারে, এরকম কিন্তু বাংলাদেশের দাবি। স্থিতিশীল সরকার থেকে একদম বিদেশি সংস্থাকে কীভাবে বিনিয়োগ আনবে সেই দিকে তাকিয়ে আছে বাংলাদেশের মানুষ এবং তারেক রহমানের দিকে। মোহাম্মদ ইউনূসের এই ক্ষেত্রে এই জয়ের পর মোহাম্মদ ইউনূসের একটা বড় বক্তব্য এসেছে। তিনি বলেছেন যে নতুন বাংলাদেশের জন্ম। ভাই, দেশ তো স্বাধীন অনেকদিন আগে হয়ে গেছে, ভারতের সহযোগিতা নিয়ে তো অনেকদিন আগে স্বাধীন হয়েছে, আবার নতুন বাংলাদেশের জন্ম মানে ঠিক বোঝা গেল না বিষয়টা। আমি যে মোহাম্মদ ইউনূস স্যার যে ভিডিওটা দেখেন উনি রিপ্লাই করবেন, কিংবা বাংলাদেশের মানুষ আপনারা রিপ্লাই করবেন। আচ্ছা, এই যে জয়, ভারতের ওপর কী প্রভাব পড়বে? রাজনৈতিক এবং কূটনৈতিক একটা পরিবর্তন দেখা যাবে। কারণ শেখ হাসিনার সময় যখন ছিল তখন ভারত ভাই স্বস্তিতে ছিল, কোনো অসুবিধা ছিল না, এবং শেখ হাসিনার সাথে ভারতে এবং বাংলাদেশের মধ্যে বেশ কিছু চুক্তি হয়েছিল। ফর এক্সাম্পল যদি নিই, 2015 সালের বড় চুক্তি ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, সন্ত্রাস বিরোধী সহযোগিতা, ঠিক আছে। তারপরে মানে এখন মানে নর্থ ইস্টকে নিয়ে বারবার যে কথাবার্তা বলেছিল সেই সমস্ত বন্ধ ছিল, এটা বড় প্রশ্ন। সিকিউরিটি কোঅর্ডিনেশন, এই সমস্ত ডিল হয়েছিল। কিন্তু বিএনপি ঐতিহাসিকভাবে বেশি জাতীয়তাবাদী, এইটা হচ্ছে প্রশ্নটা এই জায়গায় হয়ে যায়, ঠিক আছে। এরা ভারতের হস্তক্ষেপের ওপর অভিযোগ তোলে। যদিও বাংলাদেশে যে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান, এই তারেক রহমান একটা কথা বলেছেন, ভালো লাগলো কথাটা শুনে আমার, সেটা হচ্ছে যে ভারতের সাথে সম্মানজনক এবং ভারসাম্যপূর্ণ সম্পর্ক রেখে যাওয়াই হচ্ছে তারেক রহমানের প্রধান কাজ, যেটা তারেক রহমান জানিয়ে দিয়েছে। এবার আসি জাতীয় নিরাপত্তা নিয়ে। শেখ হাসিনার সময় দেখি ভারত বিরোধী যে সমস্ত ক্যাম্পগুলো বাংলাদেশের মধ্যে হয়েছিল সেগুলো শেখ হাসিনা সব ভেঙে দিয়েছে, তাদেরকে সবাই বন্দি করে নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই তারেক রহমান কি বাংলাদেশের মধ্যে এই যে ইসলামপন্থী শক্তি স্পেস কি দিতে পারে? এইটা যে বড় প্রশ্ন। চোরাচালান কতটা আটকাবে, এটা হচ্ছে বড় প্রশ্ন। আর অপর দিক থেকে যদি আমরা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখি এই আর্টিকেলের মধ্যে, আলোচনার মধ্যে, বাংলাদেশের মধ্যে চীনের বিরাট একটা ইনভেস্ট করে বসে আছে, যাকে বলা হয় বিআরআই। বিরাট বড় একটা নিয়োগ কিন্তু চীন করে বসে আছে। যখন শেখ খালেদা জিয়ার সময় ছিল তখন বাংলাদেশ নিয়োগ করতো, হাসিনার সময় কিছুটা হলেও কম ছিল, কিন্তু আবার দেখা যাচ্ছে। কিন্তু তাহলে এখানেই প্রশ্ন, বাংলাদেশের সাথে কি চীনের আবার সম্পর্ক বাড়বে? বে অফ বেঙ্গলে চীনের অবস্থান কি শক্তিশালী হবে? ভারতীয় নৌকৌশল বদলাতে হতে পারে? এসব প্রশ্ন কিন্তু সবার প্রথমে উঠে আসছে। সব কিছু নির্ভর করছে, এই সমস্ত প্রশ্ন, সব কিছু ডেটা নির্ভর করছে তারেক রহমান বাংলাদেশকে কোন পথে নিয়ে যাবে, উন্নয়ন না চরমপন্থা? এই প্রশ্নটা আমি আপনাদের উদ্দেশ্যেও রাখলাম। অপর দিক থেকে যদি আমরা আরও কিছু ডেটা দেখি এখানে বাংলাদেশের রাজনৈতিক ডেটা, তাহলে দেখব 26শে মার্চ 1971 সালে বাংলাদেশ স্বাধীন ঘোষণা হয়েছিল। 16ই ডিসেম্বর বাংলাদেশে পাকিস্তানের কাছে আত্মসমর্পণ এবং স্বাধীন নিশ্চিত, ঠিক আছে, স্বাধীনতা নিশ্চিত। এবং 15ই অগস্ট 1975 শেখ বাংলাদেশে মানে মুজিবুর রহমান, ঠিক আছে, ওনার হত্যাকাণ্ড হয়। বিএনপি ও খালেদা জিয়ার যদি দেখি আমরা ব্যাপারটা, বিএনপি বা জিয়াউর রহমানের 1978 সালে তারা একটা দল তৈরি করে যার নাম হয় বিএনপি।
30শে মে 1981 জিয়াউর রহমান নিহত হন। ঠিক আছে, অপরদিকে দেখি 1991 সালে বাংলাদেশের নির্বাচন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন। 1996 সালে শেখ হাসিনা প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিল। ঠিক আছে, 2001 সালে নির্বাচনে বিএনপি জয় এবং খালেদা জিয়া প্রাইম মিনিস্টার হয়েছিল বাংলাদেশের মধ্যে। অপর দিক থেকে যদি দেখি শেখ হাসিনার শাসনকাল যদি দেখি 2008 সালে আওয়ামী লীগ বড় জয় আসে বাংলাদেশের মধ্যে। 2014 5ই জানুয়ারি বিএনপি ইলেকশন বয়কট করে এবং হাসিনা পিএমই থাকেন। ঠিক আছে, 2018 সালে 30শে ডিসেম্বর আবার আওয়ামী লীগ জয় করে। 2024-এ 7ই জানুয়ারি আওয়ামী লীগ জয় করে। ঠিক আছে, এরপর মানে যে ইম্পর্টেন্ট যেগুলো দেখা যায় দেখতে পাচ্ছ যে 2024-এর পর কিন্তু পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ বদলে গিয়েছে বাংলাদেশের মধ্যে। অপরদিক থেকে দেখি তারেক রহমান, যে বাংলাদেশের বিএনপি বড় লিডার এবং সবথেকে বড় জয় এনেছে বিএনপি। 2008 সালে তিনি গ্রেপ্তার হন, বিদেশে চলে যান। আর ঠিক আছে, তারপর 2008 থেকে 2025-এ লন্ডনে থাকে। 25শে ডিসেম্বর 2025 সে দেশে আসে। ঠিক আছে, এবার যদি দেখি আমরা গুরুত্বপূর্ণ জায়গা যে তারেক রহমান, যে বাংলাদেশে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে যার হাত দিয়ে বাংলাদেশের সব থেকে বড় জয় এসেছে, সেই তারেক রহমান বাংলাদেশকে কোন পথে পরিচালনা করছে সেটার দিকে তাকিয়ে গোটা বিশ্ব রয়েছে। এবং আপনি আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর একটা কথা আমি বলি, আপনারা যারা স্পোকেন ইংলিশ শিখতে চাইছেন, স্পোকেন ইংলিশ যেভাবে আমরা বাংলায় গড়গড় গড়গড় করে কথা বলি সেরকম ইংলিশে যে শিখতে হয়, আপনি আপনার সন্তানকে উপহার দিন একটা তার ভবিষ্যৎ উজ্জ্বল করার একটা সুন্দর কোর্স যার নাম হচ্ছে স্পোকেন ইংলিশ। আর স্পোকেন ইংলিশ শিখতে হলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার 9332813134 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই স্পোকেন লিখে পাঠান। ঠিক আছে, আমাদের টিম আপনাদেরকে ফুল গাইড করে দেবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন বাংলা জ্ঞান হাব, যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। আর পারলে পসিবল যদি হয় বন্ধু বান্ধবদের কাছে এই ধরনের ভিডিওগুলো শেয়ার করে দেবেন, অনেক তথ্য আপনারা জানতে পারবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা